প্রথমেই যদি আমরা বলি যে আসলে ফরাসি নাগরিকত্ব কারা আবেদন করতে পারবে এবং কখন আবেদন করা উচিত? আসসালামু আলাইকুম। লিগ্যাল এইড ফ্রান্সের পক্ষ থেকে সকল ফ্রান্স প্রবাসী ভাই-বোনদের যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আ প্রায় সময় দেখবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু ভিডিও বার্তা নিয়ে উপস্থিত হই। আপনারা জানেন ফ্রান্সে একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করার জন্য যে যার অবস্থান থেকে আমরা কাজ করছি এবং লিগ্যাল এইড তারই অংশ হিসেবে যখনই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে এবং আমি দীর্ঘদিন থেকে অভিবাসীদের নিয়ে কাজ করে যে অভিজ্ঞতাটা আমার কাছে আসে এবং যেটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত মনে করি সেটি নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি এসে উপস্থিত হয়েছি এটি আমাদের কমিউনিটির বলেন আর আমাদের অবস্থানকে ফ্রান্সের শক্তিশালী করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ফরাসি নাগরিকত্ব। ফরাসি নাগরিকত্বটা আমাদের কেন প্রয়োজন? যখনই আমরা কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করব, তখন সেই দেশের আ মূলধারার সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য আসলে যে বিষয়টি খুব গুরুত্ব বহন করে সেটি হচ্ছে সেই দেশের নাগরিকত্ব অর্জন করা। তাহলে আমাদের ভোটাধিকার থেকে শুরু করে যত ধরনের লেজিসলেটিভ রাইটস আছে সেগুলোতে আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারি। যাই হোক, আমি একটু ভিডিওটি যদিও একটু লম্বা হয়ে যায়, তারপরেও আমি আপনাদেরকে আজকে ডিটেইলস আমার এক্সপার্টিস থেকে আমাদের কাছে যারা আসেন এই বিষয়টি নিয়ে আমরা কাজ করি যেভাবে, সেখান থেকে সবচেয়ে আ আ উন্নত বা যেটাকে বলেন সবচেয়ে ভালো আ রেজাল্ট আসতেছে যে বিষয়গুলো আমরা ইনক্লুড করার কারণে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এটাতে কয়েকটা সেগমেন্ট আছে বা কয়েকটা ধাপ আছে। সেই ধাপগুলো আমি একে, একে বলার চেষ্টা করব। জানি না কতটুকু গুছিয়ে বলতে পারবো বাট চেষ্টা করব আপনাদেরকে সেটা যেন বোধগম্য হয় বিষয়টি। প্রথমেই যদি আমরা বলি যে আসলে ফরাসি নাগরিকত্ব কারা আবেদন করতে পারবে এবং কখন আবেদন করা উচিত? তো সেই বিষয়টির আলোচনায় গেলে আমি আমরা বাংলাদেশিরা যারা সবচেয়ে বেশি যে স্ট্যাটাস নিয়ে এখানে আছি, সেই আলোকে বলার চেষ্টা করব। কারণ একেক দেশের অভিবাসীদের একেক রকম আ অ অবস্থান থাকে। সেই অবস্থান থেকে উনাদের দিকটা বিবেচনা করা হয়। আমরা বাংলাদেশিরা যে স্ট্যাটাস নিয়ে এখানে আসি, সেই আলোকে আমি যদি বলি তাহলে আসলে ফরাসি আবেদনটা যখনই কারো বয়স ১৭ বছর হয়, উনি আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে এই আবেদনটি ১৮ বছর বয়সে উনাকে নাগরিকত্বের অনুমোদন বা যেটাকে বলে অ্যাকসেপ্টেন্সটা দেয়া হয়। তারপরের যদি আমরা আরো আ ডিটেইলসে যাই, তাহলে একজন অভিবাসী যখন এদেশে অ্যা ৫ বছর বৈধভাবে বসবাস করবেন, উনি ফরাসি নাগরিকত্ব আবেদনের যোগ্যতা অর্জন করলেন। এরপরে যদি উনার ভাষাগত যে দক্ষতা যেটা এই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলের একটা ভাষা দক্ষতা জানেন আপনারা B1 লেভেলের যে যে ভাষাগত দক্ষতা সেটা যদি আপনার হাতে থাকে, আপনি ফরাসি নাগরিকত্ব আবেদনের যোগ্যতা অর্জন করেন এবং স্থিতিশীল আয়। স্থিতিশীল আয় কেন বলা হয়েছে এখানে? যেমন আ আপনার ১ বছর আপনার আয় আছে এক্সাম্পল ৩০,০০০, আরেক বছরে আপনার ১,০০০ ও নাই। এরকম হওয়া চলবে না। একটা যে মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য একটা আম স্মিক স্যালারি হিসেবে যে স্থিতিশীল আয়ের কথা বলা হয়েছে, সেটা যেন অ আপনার সবসময় একটু আ অব্যাহত থাকে। এই বিষয়টাকে স্থিতিশীল আয় হিসেবে ধরা হয়। যেমন এক্সাম্পল ১৫ থেকে ২০,০০০ ইউরোর ভেতরে যদি আপনার আয়টা বিগত ৩-৪ বছর বা ৫ বছরের মধ্যে থাকে, যেটা আপনার এমপোতে আসছে, এই রকমের আয়টাকে স্থিতিশীল আয় হিসেবে ধরা হয়। এই বিষয়গুলো যদি আপনার প্রাথমিকভাবে আপনি মনে করেন আপনার মধ্যে আছে, তাহলে আপনি ফরাসি নাগরিকতা আবেদনের অ্যা অ্যা জন্য প্রস্তুত হয়ে গেছেন। এখন আমি আপনাদের এই ধাপটা বললাম এই কারণে যে আমাদের বাংলাদেশী যারা এখানে বসবাস করছেন,
প্রায় সকলেই আবেদন কখন করবেন সেই বিষয়টি নিয়ে কনফিউজ থাকেন। তো এখন জেনে গেলাম আমরা খুব শর্টলি যদি বলি যে আমার বয়স যদি 17 ইয়ার্সের ওভার হয়, আমার কাছে যদি ৫ বছরের রেসিডেন্স পারমিটের কোনো প্রুফ থাকে এবং আমার স্থিতিশীল আয় থাকে এবং B1 সার্টিফিকেট আমার কাছে থাকে, তাহলে আমি ফরাসি নাগরিকত্ব আবেদন করার জন্য আমার যোগ্যতা হয়ে গেল। এখন আসলো সেকেন্ড ধাপ। দ্বিতীয় ধাপে যেটা আমরা করব আবেদনের ক্ষেত্রে, আসলে বিষয়টা খুব ভেঙে বলছি এই কারণে যে আমরা যখন আবেদনকারীর জন্য আবেদন করার জন্য সহায়তা করি, এক্স্যাক্টলি যে প্রক্রিয়াটা অবলম্বন করি সেই প্রক্রিয়াটাই আপনাদেরকে বলছি এবং এটার মানে এই আবেদনের যে যারা পেয়েছেন, যারা নাগরিকত্ব অর্জন করেছেন এবং সেটা নিয়ে অনেক হ্যাপি আছেন, এই পদ্ধতির শেষ ধাপটার থেকেই আমরা শুরু করি। যাই হোক, এখন আপনি যখন বুঝলেন যে আপনি আবেদনের জন্য প্রস্তুত হয়ে গেছেন, তখন আপনার কি করা উচিত? এখন আপনাকে কিছু ডকুমেন্টেশন যেটা বাধ্যতামূলক, সেই ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। এই ডকুমেন্টসগুলো কি সেটা আমি আপনাদেরকে এখন বলবো এই ধাপে। এই ডকুমেন্টসগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে আপনার একটা ভ্যালিড রেসিডেন্স কার্ড থাকতে হবে। তো ভ্যালিড রেসিডেন্স কার্ড যেটার এখনো ভ্যালিডিটি শেষ হয় নাই বা আপনার অনেকের আছে এক্সপায়ার কার্ড আছে, রেসিপিসি নিয়ে আছেন বা কিছু করছেন, তো সেরকম না হওয়াই ভালো। ভ্যালিড রেসিডেন্ট কার্ড থাকবে, আপনার পাসপোর্ট থাকবে যেটার ভ্যালিডিটি থাকবে, তারপরে আপনার যে জন্ম সনদ, অর্থাৎ যদি আপনি রেফিউজি স্ট্যাটাস নিয়ে এই দেশে থাকেন, তাহলে অফপ্রা থেকে যে জন্ম সনদটি দেয়া হয় সেটার মেয়াদ ৩ মাসের পুরাতন যেন না হয়, নতুন একটি জন্ম সনদ। আর যদি আপনার ইমিগ্রেন্ট স্টেটাস থাকে, যেমন স্যালারিয়াল স্টেটাস বলেন, মালাদি স্টেটাস বলেন, স্টুডেন্ট স্টেটাস বলেন, আপনার অন্যান্য যে বিপিপি ফ্যামিলিয়াল স্টেটাস বলেন, সেগুলোতে আমরা ক্যারি করি বাংলাদেশে জন্ম সনদ। এই বাংলাদেশি জন্ম সনদটা আপনাকে আসের মধ্যে ট্রাদুকশন করতে হবে, যে এই ট্রান্সলেশনটা মানে কুর d'appel অনুমোদিত থাকে। এই আপনারা জানেন এটাকে আসের মধ্যে ট্রাদুকশন বলে, সেই ট্রাদুকশন একটা জন্ম সনদ থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার যে এরিয়াতে আপনি আবেদন করবেন, যে প্রিফেকচারের আওতায় বা যেখানে আপনি বাসা মানে আপনার ডোমিসিলিয়েশন ব্যবহার করছেন, সেই ডোমিসিলিয়ার প্রুফ আপনাকে ৩ মাসের পুরাতন যেন না হয়। যদি আপনি ধরেন সরকার সংস্থার অ্যাড্রেস ব্যবহার করেন, তাহলে সেটার একটা ৩ মাসের পুরাতন নয় সেইরকম একটা অ্যাটাস্টেশন আপনাকে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে যদি আপনি আপনার নিজের বাড়ি থাকে, তাহলে তো ইলেকট্রিসিটি বলেন বা কিতন্স লোয়াইয়ে বা এরকম একটা প্রুফ অফ অ্যাড্রেস যেটা খুব পুরাতন নয় ৩ মাসের। আমি কেন সবসময় সবাইকে বলি যে খুব নতুন কিছু ডকুমেন্টস সবসময় আপলোড আপনার জোগাড় রাখবেন, এই কারণে জানেন আপনারা যে এখানে যখন আমরা আবেদনটা করি বা প্লেস করি, তখন তাৎক্ষণিকভাবে একজন কেস ওয়ার্কার, যা ইনস্ট্রাক্টর যাকে বলে, মানে উনি দেখে না। দেখার সময় অনেক সময় মধ্যখান থেকে চলে যায়। তখন এই আবেদনটি যখন উনার হাতে পড়ে, তখন ওই ডকুমেন্টটি যদি ইতিমধ্যেই আপনার হাতে অনেক পুরাতন ডকুমেন্টস আপনি আপলোড করেন, তাহলে আরও বেশি পুরাতন হয়ে যায়। তখন উনারা বাধ্য হয়ে আবারও এই ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য বলা হয়। এজন্য আমি সবাইকে বলার চেষ্টা করি যে যখনই আমরা খুব সেনসিটিভ গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য আবেদন করব বা যেটা সময় সাপেক্ষ, সেটাতে যেন খুব নতুন যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো দেয়াই উত্তম। সেটাতে ভালো রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকে। এটা শেষ হওয়ার পরে আপনাকে আগেই বলেছি যে আপনাকে B1 সমমানের সার্টিফিকেট আপনার হাতে থাকতে হবে। B1 সমমান কথাটা বলার অর্থ হচ্ছে সরাসরি B1 ল্যাঙ্গুয়েজের উপরে কোর্স করে সার্টিফিকেট একটা আসে বা ডিপ্লোমা আসে, কিন্তু এই B1 সমমানের আরও কিছু সার্টিফিকেশন আছে, যেটা আসলে আলোচনায় আসলে অনেক দীর্ঘ হয়ে যাবে। সেটা বিভিন্ন ধরনের প্রফেশনাল সার্টিফিকেট আছে যেগুলো B1 সমমানের হয়ে যায়। তখন প্রত্যেককে যখন এই সার্টিফিকেশনগুলো আপনারা নিচ্ছেন বা ডিপ্লোমা নিচ্ছেন, তখন ওই জায়গায় জিজ্ঞেস করা উচিত যে এটা কি B1 লেভেল ক্যারি করে কিনা, অথবা
যে কেউ বুঝেন এইরকম একটা জায়গায় এই সার্টিফিকেশনগুলো ইভালুয়েশন করানো যায় যে এটা কি আমার B1 লেভেলের সার্টিফিকেশন হয়ে গেছে কিনা না। এই ধরনের অনেক প্রফেশনাল ফরমেশন অনেকে করেন যেটা B1 লেভেলের সার্টিফিকেশনের সমমান হয়ে যায়। সুতরাং এটা আপনারা একটু যাচাই করে নিতে পারেন যে আমার কাছে B1 না থাকলে কি হবে, এর চেয়ে বড় আরও বেশি লেভেলের হয়তোবা আপনার কাছে সার্টিফিকেশন আছে কিন্তু আপনি জানেন না। এটা ইভালুয়েশন করে নেওয়া যেতে পারে। এরপরে হচ্ছে এই আবেদনটি করতে যেটা আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাধ্যতামূলকভাবে কিন্তু এই বিষয়টা উল্লেখ্য যে আপনার ফ্যামিলি ফ্রান্সে বসবাস করতে হবে। যদি আপনার স্ট্যাটাসটা বিবাহিত হয় তাহলে আপনার ফ্যামিলি এখানে থাকতে হবে। স্ত্রী সন্তানরা সবাই এই দেশে থাকতে হবে। এদেশে এটা একদম বাধ্যতামূলক না হলে আপনি আবেদন কোনোভাবে করলেও আপনার আবেদনটি কিন্তু নাকচ হয়ে যাওয়ার একদম 100% সম্ভাবনা। এখানে ফ্যামিলি থাকলে উনাদের যদি আপনার স্পাউস আপনার সাথে ন্যাশনালিটি অ্যাপ্লাইটা না করেন তাহলে তাহলে উনার সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে। উনার আইডি কার্ড, উনার আপনার পাসপোর্ট যেটা আছে সেটা, বাচ্চারা যারা আছেন উনাদের যে ডকুমেন্টেশনটাতে আইডি ক্যারি করে সেটা, আপনার সার্টিফিকেট স্কলারিটি, বাচ্চারা যদি লেখাপড়া করে তাহলে বাচ্চার এটা, যদি ছোটো বাচ্চা হয় কাহানি দুসনতে, অর্থাৎ আপনার পরিবারের আইডেন্টিফিকেশন এবং ওনাদের বর্তমান স্টেটাসটা প্রুফ করার জন্য এই কাগজগুলো প্রয়োজন বাচ্চাদের। অ্যাক্ট দু নেসন্স, অ্যাক্ট দু মারিয়াজ, মানে ম্যারেজ সার্টিফিকেট যেটা, যদি ফরাসি আপনি যদি অফপ্রার হয়ে থাকেন তাহলে অফপ্রা থেকে দিয়ে দেবে, আপনি যদি রেফিউজি হন। যদি আপনি ইমিগ্রেন্ট হন তাহলে বাংলাদেশের যেটা নিকানামা সেটাকে আসের মন্ত্রে থাদুকশন। মনে রাখবেন যত ডকুমেন্টস ইতা সিভিল, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট বলেন, ম্যারেজ সার্টিফিকেট বলেন, এই সংক্রান্ত যত কাগজ আপনাকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশনের সময়, প্রত্যেকটা কাগজ যদি বিদেশি কোনো ভাষায় হয়ে থাকে তাহলে সেটাকে আপনি অবশ্যই আসেরমন্তে ট্রাদুকশন করতে হবে। ট্রান্সলেশন এদেশে করার পরে কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে ভুল আছে, বানানের মধ্যে ভুল থাকবে, তারপরে আপনার নামের জায়গায় ফ্রেনমের জায়গায় নাম হয়ে যায়। এই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে, কারণ ন্যাশনালিটির এই ডিপার্টমেন্টটা এটা সিভিল প্রস্তুত করার জন্য খুব বেশি নিখুঁতভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে। সুতরাং আপনাকে এর আগেই এই বিষয়টা মানে পর্যবেক্ষণ করে নিতে হবে। তার পরবর্তীতে হচ্ছে যে যারা আগে ছিল রেফিউজি স্ট্যাটাস নিয়ে যেনারা আছেন ওনাদের মা বাবার কোনো ডকুমেন্টস বাংলাদেশের লাগতো না, কিন্তু বর্তমানে যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে আপনাকে অবশ্যই মা বাবা জীবিত হন বা মৃতই হন ওনাদের বার্থ অথবা ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সেটা ওই যখন আমরা আবেদনটি করি সেই জায়গায় যে অপশনসগুলো আছে অপশনসের মধ্যে রেড স্টার দেয়া যে অপশনগুলো, এই জায়গায় এটাও রেড স্টার দেওয়া অপশন, তার মানে হচ্ছে এটা বাধ্যতামূলক, এটাকে দিতেই হবে। যদি ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন মনে রাখবেন ডেথ সার্টিফিকেটের মধ্যে পুরনো ডেথ সার্টিফিকেটে কিন্তু বাবা মার জন্ম তারিখ দেয়া থাকে না। সো ডেথ সার্টিফিকেট যদি এখন নিয়ে আসেন সেটা খেয়াল রাখবেন যে ওনাদের জন্ম তারিখটাও কি ডেথ সার্টিফিকেটে দেয়া আছে কিনা না, এই বিষয়টা একটু লক্ষ্য রাখা দরকার। তারপরে আপনার যে ভাই বোন আছে যদি বাংলাদেশেও থাকে বা অন্য কোনো দেশে থাকেন ওনারা, ওনাদের নাম, ডেট অফ বার্থ, এই বিষয়গুলো এখানে সন্নিবেশন করতে হয়। সেক্ষেত্রে ইন ফিউচার লাইফের জন্য কোনো কাজে এরকম আসতে পারে, এই কথা বিবেচনায় রেখে ওনাদের এজ ইট ইজ যে নাম আছে, নাম প্রেনম অর্থাৎ সারনেম এবং গিভেন নেম যেভাবে আছে, যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই বিষয়গুলোকে খুবই যথাযথভাবে পূরণ করে দিতে হবে। যদি না হয় তাহলে অদূর ভবিষ্যতে হয়তো বা কোনো প্রয়োজনে এই কাগজগুলোর সাথে একটা অসামঞ্জস্যতা থাকলে একটা বিপত্তিকর সিচুয়েশন সৃষ্টি হইতে পারে। এখন আসেন আপনি এই এই দিকটার থেকে আমরা একটু চলে যাই আপনার কাজের ইনফরমেশন। আপনার অবশ্যই যদি একজন কেউ ন্যাশনালিটি অর্জনের জন্য, আমরা যারা প্রবাসীরা এদেশের অফিসার বা যারা আপনার কেস ওয়ার্কার আছে ওনাদের মোটিভেট করতে হয়, তাহলে কাজটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনাকে অন্য কোনো, যেমন ব্যবসা বলেন, ওটা নিষিদ্ধ না। আপনার যদি ব্যবসা থাকে আপনার সেরকম প্রুফ থাকে যে আপনি ব্যবসার থেকে
অনেক মনে করেন প্রতি বছর আপনি লাভ করতেছেন বা সেটা প্রফিটে আছে, সেটা করতে পারেন। কিন্তু সবচেয়ে সুইটেবল এবং শর্টকাট পদ্ধতি হচ্ছে বা উনাদেরকে কনভিন্স করার একটা সবচেয়ে ভালো মানি যেটা দিক হচ্ছে সেটা আপনার যদি কাজ থাকে, প্রফেশনাল লেভেলটা যদি আপনার খুব ভালো অবস্থানে থাকে, তাহলে কেস ওয়ার্কার আসলে ন্যাশনালিটির ক্ষেত্রে খুব বেশি কনভিন্সড হয় বিষয়টার প্রতি। কনভিন্সড হইলে পরে আপনাকে কাজের কন্ট্রাক্ট, প্রত্যেকটা কাজের দেখবেন কন্ট্রাক্ট থাকে, সেটা সিডিই কন্ট্রাক্ট হলে খুবই ভালো, সেডিই কন্ট্রাক্ট। তারপরে হচ্ছে আপনার মালিক এমপ্লয়ারের কাছ থেকে অ্যাটাস্টেশন দুধ খাবাই নিয়ে আসতে হবে এবং আপনার এখানে বলা থাকে শেষ ৩টা পে স্লিপ বা ফিস দু পেই যেটাকে বলে, এই ফিস দু পেই লাস্ট ৩টা ফিস দু পেই আপনাকে দেবেন। আরেকটা ফাইল আছে, ওইটা ম্যান্ডেটরি না, সেটা হচ্ছে আপনি হয়তোবা দীর্ঘদিন থেকে কাজ করছেন। বলা থাকে যে বিগত ৩ বছরের শুধু নভেম্বর এবং ডিসেম্বরের ফিস দু পেই। এই কাজের ক্ষেত্রে আমি আবার রিপিট করি, সেটা হচ্ছে খোনখাদু থাবাই, তারপরে হচ্ছে আপনার অ্যাটেস্টেশন দু ত্রাবাই, তারপরে হচ্ছে আপনার শেষ ৩টা ফিস দু পেই, আর আপনার হচ্ছে যদি দীর্ঘদিন থেকে কাজ করে থাকেন তাহলে বিগত ৩ বছরের শুধু নভেম্বর এবং ডিসেম্বরের ফিস দু পেইগুলা আপনাকে আপলোড করে দিতে হয়। তারপরে হচ্ছে আপনাকে একটা সময় ওই ফাইল ফিল আপ করার সময় ওনারা জানতে চায় যে আপনি বর্তমানে যে অ্যাড্রেসটা ব্যবহার করছেন ডোমিসিলিয়েশন হিসেবে, মনে করেন আপনি আপনার এখন বাসায় আছেন, আপনি আসছেন আজ থেকে ১০ বছর আগে ফ্রান্সে। তো ওনারা জানার চেষ্টা করেন যে আপনি এই পর্যন্ত কতটা অ্যাড্রেস ব্যবহার করেছেন। এই বিষয়গুলো আসলেই একটু গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ কেস ওয়ার্কার যিনি কেস দেখছেন ওনার কাছে কিন্তু লিটারেলি আপনার ইনফরমেশনগুলো আছে, আপনি কতটা অ্যাড্রেস চেঞ্জ করেছিলেন, হয়তো বা এক এক সময় এক এক রেসিডেন্স কার্ড পাওয়ার সময় এক এক জায়গায় অ্যাড্রেস চেঞ্জ করছেন, সেই বিষয়গুলো ওনার কিন্তু জানা আছে। সো আপনার কাছ থেকে উনি নিশ্চিত হতে চান যে আপনি কোন কোন অ্যাড্রেস এই পর্যন্ত ব্যবহার করছেন। সুতরাং এই লেংথগুলো, আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত কোন জায়গায় কোন অ্যাড্রেস ব্যবহার করেছিলেন, এই অ্যাড্রেসগুলো আপনার দিয়ে দিতে হবে যথাযথভাবে। তাহলে আপনার কথার সাথে ওনাদের যে ইনফরমেটিভ যে ইনফরমেশন রয়েছে সেগুলোর যদি মিল খুঁজে পাওয়া যায়, তাহলে আপনি যে আসলে খুব সেন্সিটিভ এবং এই বিষয়গুলো লক্ষ্য রাখেন সেটা প্রমাণিত হয়। তারপরে হচ্ছে আপনাকে এইটার সাথে সাথে কিছু এডিশনাল উনাদের মানে সুবিধার্থে কাগজ দেওয়ার জন্য বলে। সেটার মধ্যে একটা হচ্ছে রলভে দু ক্যারিয়ার। এই রলভে দু ক্যারিয়ারটা হচ্ছে, এইখানে একটা ওয়েবসাইট আছে, আপনারা দেখবেন সিএনএভি বা ওই যে অ্যাসুরেন্স রেট্রেট বলে একটা ওয়েবসাইট আছে এখানে। সেখানের মধ্যে আপনারা নিজেরা এই আমেলির যেরকম অ্যাকাউন্ট করেন, ওই যে সিকিউরিটি সোশ্যালের সব প্রশাসনিক কাজ করার জন্য, এরকম করে এই ক্নাবে যদি আপনারা একটা অ্যাকাউন্ট করেন, তাহলে সেইখান থেকে আপনার একটা রলভে দু ক্যারিয়ার বের করে নিয়ে আসার সময়, এটা হলো একটা স্টেটমেন্ট আপনি এই দেশে আসার পরে, এখন মানে আসার পরের দিন থেকে যখন থেকে কাজ শুরু করছেন এবং আজ অবধি আপনি কোথায় কোথায় কাজ করেছেন, কোন সালে কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন, কত দিন কাজ করেছেন, কয়টা থ্রিমেস্ট হয়েছে, সব হিসেব কিতাব কিন্তু এই জায়গার মধ্যে একটি স্টেটমেন্টে চলে আসে। এই বিষয়টা আপলোড করে দেওয়ার জন্য বলেন ওনারা। অর্থাৎ ফরাসি নাগরিকত্ব পাওয়ার জন্য ইন্টিগ্রেশন যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়, এই পুরো জিনিসগুলোই কিন্তু ইন্টিগ্রেশনের একটা অংশ। আপনি এই সোসাইটিতে কি অবদান রাখছেন, এরপর আপনি বুঝতেছেন কিনা না যে এইগুলো যে কিভাবে কাজ করে, ওয়ার্ক করে। কারণ আপনি যখনই ফরাসি নাগরিক হয়ে যাবেন, তার মানে হচ্ছে আপনি মানে একজন ফরাসি নাগরিকের মতো সবকিছু যেন বুঝেন, জানেন, কনসাল্ট করতে পারেন। এরপরে হচ্ছে ওনারা যদি আপনি কাফ যে ক্যাশ অ্যালোকেশন ফ্যামিলিয়ালে যদি আপনি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে অবশ্যই আপনি ডিক্লারেশন করছেন, বা কোনো যদি ফ্যামিলিয়ালভাবে বসবাস করেন তাহলে আপনি কাফ থেকে পয়সা পাচ্ছেন, সেই একটা অ্যাটাস্টেশন আপলোড করে দেওয়ার জন্য বলা হয়। তারপরে যেটা দিয়ে করা হয় যে আপনারা জানেন যে ওই আমরা আয়কর রিটার্ন, যেটা ইনল্যান্ড রেভিনিউ বা আভিদেজ আম্পো, আভিদেজ আম্পো প্রত্যেক বছরে আমরা অগাস্ট মাসের দিকে ফাইনাল এম্পোটা পেয়ে যাই, অথবা মার্চ এপ্রিল মাসে বা মে মাসে, জুন মাসে, যেটা আমরা এখন ডিক্লেয়ার করি,
সেটার একটা প্রাথমিক আপনার প্রভিশনাল একটা ডিক্লারেশনের কাগজ বের হয়ে আসে। তো ওনারা লাস্ট ৩ বছরের আবিদে জাম্পো আপলোড করার জন্য বলেন। তো লাস্ট ৩ বছরের আবিদে জাম্পো আপনারা যেটাই হোক, ওই যে আমি আগে যেটা বলছি স্টেবল ইনকাম, এই এমপু থেকে বের হয়ে আসে আপনার কত টাকা ইনকাম ছিল। সো লাস্ট ৩ বছরের এমপু আপনাকে আপলোড করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এদেশে আছে, সেটাকে বলে বর্ডারো ফিসকাল, সেটা P237। সেটা এই বর্ডারো ফিসকালটার মূল ঘটনাটা হচ্ছে এইভাবে, ধরেন আপনি যদি কোনো কারণে দেনা হয়ে থাকেন গভর্নমেন্টের কাছে, আর আপনি সেটা পরিশোধ না করে থাকেন, তাহলে আবিদু ফিসকাল কিন্তু আপনার আপনার সেখানে ভিএক্স বা সাদা আসবে না, সেখানে লেখা থাকবে যে আপনি গভর্নমেন্টের কাছে দেনা আছেন। সো এই ডকুমেন্টসটা যদি আপনাকে যদি ফাইন টাইন কিছু থাকে, পেনাল্টি থাকে, সেটা থাকলে কিন্তু দেয়া হয় না। তো খেয়াল রাখতে হবে এই P237টা কোথা থেকে নিয়ে আসতে হয়, ফিনান্স বা ওই যে এমপু অফিস যেটা বলে, সেটা দুইভাবে নিয়ে আসা যায়। আপনি যদি সেখানে দেপ্লাসে করে যান, সে ওই জায়গার থেকে নিয়ে আসতে পারবেন, অথবা আপনার যে এসপাস পেক্সোনাল আবিদে জামপুর যেটা আছে, সেইখানে ঢুকে একজন কনসাইয়ের কাছে আপনি যদি একটা মেসেজ পাঠিয়ে দেন যে আমাকে বর্ডারো ফিসকাল লাস্ট ৩ বছরের সেটা দেয়া হয়, শেষ ৩ বছরের বর্ডারো ফিসকালটা প্লিজ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে সেটা ওই আপনার এসপাস পেক্সোনাল এই মেসেজের মধ্যে দিয়ে দেবে, আপনি প্রিন্ট করে নিয়ে নিতে পারেন। এটা ছাড়া এরপরে যেটা আছে সেগুলো হচ্ছে আপনার যদি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার ওয়াইফের বা স্পাউসের যেটা, এই স্পাউসের কিন্তু এবং বাচ্চাদের কিছু জিনিস ওনারা কিছু ডকুমেন্ট চান। সেটা হচ্ছে ওয়াইফও আপনার মতো করে কিন্তু এদেশে কাজ করার প্রয়োজন, ওনাকে কাজের সব ডকুমেন্ট চাবে। যেমন আপনাকে যেরকম চাওয়া হয়েছিল যে আপনার কোনখাদু থাবাই ২৮ সুন্দু থাবাই লাস্ট ৩টা ফিস দুপেই, লাস্ট ৩ বছরের নভেম্বর ডিসেম্বরের ফিস দুপেই, এরকম চাওয়া হয়। যদি কোনো কারণে উনি কাজ না করে থাকেন, তাহলে উনাকে অবশ্যই পোল এমপ্লুয়াতে ইনস্ক্রিপশন করাতে হবে। মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট আছে। কারণ এই কাগজটিও কিন্তু অব্লিগেশন দেয়া আছে, মানে মাস্ট বি আপনাকে দিতেই হবে, এটা ম্যান্ডেটরি যে ওনার কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। উনি যদি কাজ না থাকে, পোল এমপ্লয়ার অ্যাটাস্টেশন দিতে হবে, আবিদু সিচুয়েশন যেটা। পোল এমপ্লয়ার যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে বলা থাকবে যে উনি কাজ খুঁজতেছেন, কাজ পান নাই। কারণ আপনি যখন এখানে ইন্টিগ্রেশনটা আপনার লেভেলটা হাই থাকবে, তখন ওনারা চিন্তা করে যে আপনার এই এই আপনার ওয়াইফও সেই বিষয়টা ক্যারি করেন, ভ্যালু দেন ফরাসি যে জীবনযাত্রার যে বিষয়টা, বা যেখানে ওনাদের রেজিস্ট্রেশন থাকার কথা সেখানে আছে কিনা না, মানে কোনো লোককে ইনভ্যালিড বা মিউট করে ফিউজিট করে রাখা যাবে না। যাই হোক, এই হচ্ছে ম্যান্ডেটরি সকল ডকুমেন্ট। আমার আশা করি আমরা যেভাবে সব ফর্মগুলো পূরণ করি, আমি সেরকম সেই ধারাবাহিকতায় বিষয়গুলো বললাম। এরপরের ২ মিনিটে আমি শেষ করে দেব ভিডিওটা। এরপরের যে ধাপগুলো আপনার আসতেছে, সেটা হচ্ছে আপনি যখন পরিপূর্ণভাবে এই কাগজগুলো আপলোড করে ভ্যালিড করবেন, তখন আপনাকে ওনারা একটা স্টাম্প ফিসকাল দিতে বলে। সেটা হচ্ছে 55 ইউরোর একটা সেটা আপনি ইন্টারনেটে কিনেও নিতে পারেন, অথবা তাবাক বা অন্যান্য কোনো ট্রেজার পাবলিক থেকে কিনে নিয়ে আসতে পারবেন। ৫৫ ইউরো একটা স্টাম্প, সেটা ভ্যালিড করলেই আপনাকে একটা নাম্বার দেয়া হবে, যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে। তারপরে এই পুরো আপনি দেখবেন যে আইএনএফ এর যে অ্যাকাউন্টে করা আছে, সেই জায়গায় প্রত্যেকটা ধাপের উপরে লেখা আছে যে আপনার কতটা ধাপ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত আপনাকে একটা ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। সবচেয়ে বেশি ওয়ারিড থাকেন অনেকে, আমি যেটা বুঝলাম যে চিন্তিত থাকেন যে আমাকে কি প্রশ্ন করা হবে, কি আমি উত্তর দিতে পারি কি না দিতে পারি। ওইটা ১ম ধাপটা আপনি সারার পরে আপনার মনোবলটা কিন্তু অনেক গুণ বেড়ে যাওয়ার কথা। তখন এইখানে একটা বুক দেয়া আছে ওই ওয়েবসাইটেই বা ইন্টারনেটের কোনো একটা জায়গায়, যে সিটোয়ে বলে একটা লিভরে সিটোয়ে। এই বুকটা যদি আপনি প্রিন্ট করে নেন, এটা মনে হয় আমি যদি ভুল না করি ১৫, ১৬, ১৭ পৃষ্ঠার একটা বুক। সেটার মধ্যে এই দেশের আ ও উত্থানের ইতিহাস, এদেশের এখন কততম রিপাবলিক চলতেছে, তারপরে কিভাবে লেজিসলেশনগুলো কাজ করে, কোন সেক্টরটা কিভাবে
কাজ করে না করে প্রত্যেকটা প্রশাসনিক ধাপ, হিস্ট্রি, ইতিহাস সব কিছু এখানে সম্বলিত করা আছে। এদেশের পার্লামেন্ট সিস্টেম কিভাবে কাজ করে, এই ধরনের ডাইভার্সিভ বিভিন্ন জিনিস, এদের ন্যাশনাল অ্যানথেমটা কি, মানে জাতীয় সঙ্গীতটা কি, তারপরে ওনাদের মানে মূলনীতিগুলো কি, দেশের যে স্ট্যান্ড করে কি দবিস যেটাকে বলে, এরকম অনেক জিনিস সম্বলিত আছে। এটা মোটামুটি একটু যদি আয়ত্ত করে নেন তাহলে বেসিক জিনিসগুলো জানা হয়ে যায়। কিন্তু আমি যখনই আমাদের এখানে কেউ ন্যাশনালিটি পেয়ে আসেন, আমি ওনাদের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করি যে আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছিল কি না হয়েছিল। এত মানে ডাইভার্সিভ জিনিস আর কি। এমনও আছে যে এমনও ইন্টারভিউ হয়েছে তার কাছে কিছুই জিজ্ঞেস করা হয় নাই। শুধু কাজ, কি কাজ করেন উনি, কোথায় কাজ করেন, কতদিন থেকে এদেশে আছেন, কি না আছেন, এইরকম সিম্পল ২-৩ টা প্রশ্ন করেও আপনার আ আ আ ইন্টারভিউ পর্ব শেষ করা হয়ে গেছে। আবার এরকমও আছে যে উনাকে একজন প্রফেসর লেভেলের ইন্টারভিউ করা হয়েছে। ওটা ডিপেন্ড করে আসলে যে আ আ আ কেস ওয়ার্কার আপনাকে রিসিভ করলেন, উনি কিভাবে আপনাকে প্রশ্ন করবেন সেটার উপরে। কিন্তু কথা হচ্ছে, মূল ঘটনা যদি আমি বলি যে আপনি ফরাসি নাগরিকত্ব অর্জন করতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানা উচিত। কারণ আপনি যখন ফরাসি নাগরিক হিসাবে এই দেশকে রিপ্রেজেন্ট করবেন পৃথিবীর বিভিন্ন দেশে যায়া বলেন বা কোনো জায়গায়, তখন আপনাকে কিন্তু দেশের এই সাম্যক যে জ্ঞানগুলো আপনার থাকা উচিত। সুতরাং আমরা ওই প্রশ্ন উত্তর নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেইলস আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয়া। আজকে এটুকুই বললাম যে আপনারা কারা, কারা এই এখন আবেদন করতে পারেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য কি, কি ডকুমেন্টেশন আপনাদেরকে কিভাবে আপলোড আ করা প্রয়োজন, এগুলোর জন্য যদি আরও ডিটেইলস আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই, অবশ্যই আমাদের অফিসে নক করতে ভুল করবেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই রিকোয়ারমেন্টস গুলো মিট করে দেয়ার, এবং আমরা চাই সকলেই এখানে ম্যাক্সিমাম যারা এই যোগ্যতা অর্জন করে ফেলেছেন অলরেডি, ওনারা যেন ফরাসি নাগরিকত্ব নিয়ে আমাদের কমিউনিটিকে আরও শক্তিশালী করে দ্বিপাক্ষিক একটা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই শুভ প্রত্যাশা করি। আবারও অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।